কাহিনীর শুরুতে আমরা সান্তিয়াগোতে অবস্থিত একটি জেল দেখতে পাই, যেখানে হাজার হাজার বিপজ্জনক অপরাধী বন্দী রয়েছে। এটিকে সান্তিয়াগোর সবচেয়ে নিরাপদ জেল বলা হয়, কারণ আজ পর্যন্ত এই জেল থেকে কোনো বন্দী পালাতে পারেনি। আর এর কারণ হলো এই জেলের ওয়ার্ডেন খুবই কঠোর এবং নিষ্ঠুর একজন মানুষ, যে সামান্য ভুল করলেই বন্দীদের নির্মমভাবে মারধর করে। আর এটাই কারণ যে এই জেলের বন্দীরা এখান থেকে পালানো তো দূরের কথা, বরং ছোট্ট কোনো ভুল করার আগেও 100 বার চিন্তা করে। কিন্তু এখন ওয়ার্ডেনের এই ভয় আর বেশি দিন চলার ছিল না, কারণ এখন এই জেলে প্রবেশ করেছে খুবই চালাক একজন মানুষ, যার নাম লিওন একজন আর্কিটেক্ট, যে কোনো বিল্ডিং দেখেই বুঝতে পারে যে সেটি কত বছরের পুরনো এবং সেই বিল্ডিংটি কিভাবে ডিজাইন করা হয়েছে। জেলে প্রবেশ করতেই লিওনের মাথায় এখান থেকে পালানোর পরিকল্পনা শুরু হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে লিওন একা নয়, বরং তার সঙ্গে আরও 4 জন সঙ্গী রয়েছে যারা এখান থেকে পালাতে চায়। কিছুক্ষণ পর জেলের একজন অফিসার সব বন্দীকে লাইনে দাঁড় করিয়ে জেলের নিয়ম বলে এবং বলে যে কেউ যদি নিয়ম ভাঙার চেষ্টা করে তাহলে তাকে মেরে ফেলা হবে। এরপর সব বন্দীকে তাদের ব্লকের দিকে লাইনে নিয়ে যাওয়া হয়। এখানে লিওন দৌড়ে সেল নম্বর 50 দখল করার চেষ্টা করে, কারণ সে জেনে গিয়েছিল যে এখান থেকে পালানোর জন্য সেল নম্বর 50 সবচেয়ে উপযুক্ত জায়গা। কিন্তু যখন সে সেল নম্বর 50-এর দরজা খোলে, তখন দেখে সেল নম্বর 50 আগেই একজন লোক দখল করে নিয়েছে। এটা দেখে লিওন খুবই হতাশ হয়ে যায় এবং না চাইলেও সে সেল নম্বর 50-এর পাশের সেলে চলে যায়। সেখানেই আমরা দেখি যে লিওনের বাকি 4 জন সঙ্গীও সেই সেলগুলোতেই জায়গা করে নিয়েছে, যেগুলো এদের পরিকল্পনা অনুযায়ী সেল দখল করতে হতো। কিছুক্ষণ পর লিওনের সঙ্গীরা লিওনের সেলে চলে আসে। এখানে রাফায়েল লিওনকে বলে যে তোমার তো সেল নম্বর 50-এ যাওয়ার কথা, কিন্তু এটা তো সেল নম্বর 51। তখন লিওন বলে তোমাদের জন্য সহজ ছিল, কারণ তোমাদের সেল নিচে গ্রাউন্ড ফ্লোরে ছিল, তাই তোমরা সহজেই নিজেদের সেল দখল করে নিয়েছো। কিন্তু আমার সেল প্রথম তলায়, যার কারণে আমি আমার সেল দখল করতে পারিনি। এখানে তাদের সঙ্গী জার্মান বলে তাহলে এখন আমরা কি করব? তখন রাফায়েল বলে কি আর করব, কাল থেকে আমরা এখান থেকে পালানোর পরিকল্পনা শুরু করব। কিছুক্ষণ পর আমরা দেখি এখানে একজন বন্দী গিটার নিয়ে আসে, আর এই গিটার বাজানো লোকটিও লিওনের সঙ্গী। এই জেলে বন্দীরা যে কাজ জানতো তাদের সেই কাজ করার অনুমতি ছিল, যাতে বন্দীদের সময় কাটতে থাকে, যেমন গিটার বাজানো, খাবার রান্না করা এবং আসবাবপত্র তৈরি করা। পরের দিন আমরা দেখি লিওন এখান থেকে পালানোর পরিকল্পনায় লেগে যায়। সে জেলের প্রতিটি জায়গা খুব মনোযোগ দিয়ে দেখছিল, কিন্তু যখন তার নজর চারদিকে থাকা গার্ডদের ওপর পড়ে, তখন সে বুঝতে পারে যে দেওয়াল টপকে পালানো খুবই কঠিন। এরপর সে বিকল্প পরিকল্পনায় কাজ করতে গিয়ে পায়ে হেঁটে জেলের দৈর্ঘ্য মাপতে শুরু করে। জেলের দৈর্ঘ্য মাপার পর সে সরাসরি তার সঙ্গীদের কাছে গিয়ে বলে যে যেভাবেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। তখন জার্মান বলে তুমি পাগল হয়ে গেছো, এখান থেকে পালানো অসম্ভব, কারণ চারদিকে জেলের উঁচু দেওয়াল রয়েছে যা টপকে আমরা কখনোই পালাতে পারবো না, আর গার্ডরাও চারদিক থেকে আমাদের ওপর নজর রাখছে, তারা যদি সামান্যও সন্দেহ করে তাহলে আমাদের মেরে ফেলবে। তখন লিওন বলে আমি পা গুনে জেলের বাইরে যাওয়ার পথের দূরত্ব মেপে ফেলেছি, আমরা এখান থেকে জেলের বাইরের রাস্তা থেকে মাত্র 90 মিটার দূরে আছি, তাই আমাদের দেওয়াল টপকে পালাতে হবে না, বরং আমরা মাটির নিচে একটি সুড়ঙ্গ তৈরি করব যেটি এখান থেকে বাইরে পর্যন্ত যাবে। জেলের বাইরে জঙ্গল রয়েছে, আর আমরা যদি একবার বের হয়ে যেতে পারি তাহলে গার্ডরা জঙ্গলে আমাদের খুঁজে পাবে না এবং খুব সহজেই আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো। কিন্তু এখানে তাদের মাথায় সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে এত লম্বা সুড়ঙ্গ বানালে সেখান থেকে বের হওয়া মাটি তারা কোথায় ফেলবে। এই প্রশ্ন তাদের 3 জনকে চিন্তায় ফেলে দেয়, আর লিওন ভাবতে থাকে যে সুড়ঙ্গ থেকে বের হওয়া মাটি শেষ পর্যন্ত কোথায় ফেলা যায়। এখন যখন তারা 3 জন সুড়ঙ্গ থেকে বের হওয়া মাটি লুকানোর পরিকল্পনা করছিল, তখন একজন বন্দীর নজর তাদের ওপর পড়ে, যার নাম বিগট একজন বিশ্বাসঘাতক মানুষ, যে এই জেলের ওয়ার্ডেনের সঙ্গে হাত মিলিয়ে চলত, আর যখনই সেই কোনো বন্দীকে পালানোর চেষ্টা করতে বা কোনো নিয়ম ভাঙতে দেখত, তখনই বিগট চুপি চুপি গিয়ে গার্ডদের কাছে অভিযোগ করে দিত। আর এখন সে অনেকদিন ধরে লিওন এবং তার 2 সঙ্গীর ওপর নজর রাখছিল। 3 জনকে দীর্ঘ সময় একসঙ্গে কথা বলতে দেখে বিগট তো ওদের ওপর সন্দেহ করে, তাই সে সরাসরি এসে রাফায়েলের সঙ্গে দেখা করে আর বলে যে আমি অনেক দিন ধরে তোমাদের 3 জনের ওপর নজর রাখছি। তাই রাফায়েল বিগটকে বলে এমন কিছু নয়, আমরা 3 জন শুধু গল্প করছিলাম, আর এখান থেকে পালানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। পরের দিন লিওন, জার্মান এবং রাফায়েল 3 জন নিচের সেলে আসে। রাফায়েল একপাশের দেয়ালের দিকে তাকিয়ে বলে আমরা এই দেওয়াল খুঁড়েই সুড়ঙ্গ তৈরি করব। কিন্তু সমস্যা ছিল যে খোঁড়াখুড়ির কাজ শুরু করলে সুড়ঙ্গ খোলা রাখা যাবে না, কারণ প্রতি সন্ধ্যায় গার্ডরা প্রতিটি সেল তল্লাশি করতে আসে, আর যদি গার্ডরা সুড়ঙ্গ দেখে ফেলে তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। তখন লিওন বলে আমরা এই দেওয়ালের একটি অংশ ভেঙে একই রকম একটি নকল ব্লক তৈরি করব, যাতে সন্ধ্যায় যখনই গার্ডরা সেল তল্লাশি করতে আসবে তখন আমরা সেই নকল ব্লকটি দেওয়ালে লাগিয়ে সুড়ঙ্গটি লুকিয়ে রাখতে পারবো, ধরা পড়া থেকে বেঁচে যেত। এখন সব ঠিক ছিল, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে সুড়ঙ্গ থেকে বের হওয়া মাটি এরা
কি করবে? তখন লিওন তার গিটার বাজানো বন্ধুকে সেলে ডাকে, আর সে তার গিটারের ভেতর থেকে একটি বড় স্ক্রু ড্রাইভার বের করে লিওনের হাতে দেয়। এরপর লিওন ছাদের মধ্যে একটি চৌকো গর্ত করতে শুরু করে, যার ফলে বাইরে অনেক শব্দ হচ্ছিল। এখন সেই শব্দ ঢাকতে গিটারওয়ালা লোকটি গান গেয়ে গিটার বাজাতে শুরু করে, ফলে সেলের ভেতরের শব্দ কেউ শুনতে পায় না। আর কিছুক্ষণ পরিশ্রমের পর লিওন ছাদে গর্ত করতে সফল হয়। এখন লিওন যখন সেই গর্ত দিয়ে মাথা বের করে দেখে, তখন সে ছাদের ওপরে একটি বড় খালি জায়গা দেখতে পায়, যা দেখে সে খুব খুশি হয়ে যায়, কারণ সেখানে 80 টনেরও বেশি মাটি সহজেই রাখা সম্ভব ছিল। এখন সন্ধ্যা হয়ে আসছিল, আর খুব শীঘ্রই গার্ডরা এসে সেল তল্লাশি করত। তাই রাফায়েল ভয় পেয়ে বলে যে আমাদের দ্রুত এই গর্ত বন্ধ করতে হবে। তখন লিওন বলে, দ্রুত আমাকে কিছু ডিম এনে দাও। এটা শুনে রাফায়েল রেগে যায় এবং বলে, এই সময় তোমার মজা করার ইচ্ছে হচ্ছে? তখন লিওন বলে, তুমি দ্রুত ডিম নিয়ে আসো, তারপর আমার কাজ দেখো। এটা শুনে রাফায়েল ডিম আনতে যায়, আর লিওন জার্মানের সঙ্গে মিলে ছাদের ভাঙা অংশ আরো ভেঙে গুঁড়ো করে ফেলে। কিছুক্ষণ পর রাফায়েল দ্রুত ডিম নিয়ে ফিরে আসে। তখন লিওন সেই ভাঙা অংশের গুঁড়ো একটি বালতিতে ঢেলে দেয়, সঙ্গে সে বালতিতে চুনও মিশিয়ে দেয়। এদিকে তাদের সঙ্গী যে বাইরে গিটার বাজাচ্ছিল, সে গিটারে একটি আলাদা সুর বাজাতে শুরু করে, যা ছিল বিপদের সংকেত, অর্থাৎ নিরাপত্তা রক্ষীরা সেল তল্লাশি করতে আসছে। তখন সেলের ভেতরে থাকা লোকেরাও সেই সংকেত শুনে ফেলে এবং বুঝতে পারে যে গার্ডরা আসছে। তাই সবাই আরো দ্রুত কাজ শুরু করে। তারা সেই গুঁড়ো মিশ্রণকে আটার মতো মেখে একটি ব্লক তৈরি করে। এরপর সেই ব্লকটি ওপরের গর্তে বসিয়ে দেয়, আর নিচ থেকে সেই জায়গায় একটি পোস্টার লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর গার্ডরা তাদের সেলের ভেতরে আসে এবং লিওন এবং তার বন্ধুদের সেল থেকে বাইরে বের করে দেয়। গার্ডরা সেলটি খুব ভালোভাবে তল্লাশি করে, কিন্তু ভেতরে তারা কিছুই খুঁজে পায় না। তখন একজন গার্ডের চোখে ছাদের ওপর লাগানো সেই পোস্টারটি পড়ে, কিন্তু ঠিক যখন সে পোস্টারটি খুলতে যাচ্ছিল, তখনই বাইরে থেকে তার অফিসার তাকে ডাক দেয়। এটা শুনে গার্ডটি পোস্টার না খুলেই চলে যায়। এভাবেই তাদের প্রাণ বেঁচে যায়। এখন এই জেলে তাদের 34 দিন হয়ে গিয়েছিল, আর খুব শীঘ্রই তাদের জেল থেকে বের হতে হতো। তাই লিওন এবং জার্মান ছাদের উপরে উঠে কাঠের একটি ফাঁপা বাক্স তৈরি করে এবং সেই কাঠের বাক্সে সাদা সিমেন্ট ভরে ছাদের উপর রেখে মায়। কয়েকদিন পর তাদের ব্লক প্রস্তুত হয়ে যায়। এবার ছিল সুড়ঙ্গ খোঁড়ার পালা। এরপর তারা খননের কাজ শুরু করে। তারা দেওয়ালের সবচেয়ে নিচের অংশটি আগেই তৈরি করা ব্লকের মাপ অনুযায়ী কাটতে শুরু করে, কিন্তু খননের সময় অনেক শব্দ হচ্ছিল, যার আওয়াজ কিছু গার্ড শুনে ফেলে এবং গার্ডরা তাদের সেলের দিকে এগিয়ে আসতে থাকে। গার্ডরা পৌঁছানোর আগেই তাদের গিটারওয়ালা সঙ্গী এসে জানিয়ে দেয় যে কিছু গার্ড সেলের দিকে আসছে। এটা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ তারা দেওয়ালের যে অংশ কেটেছিল সেই অংশটি তাদের তৈরি করা ব্লকের চেয়ে ছোট ছিল, ফলে ব্লকটি সেখানে বসানো সম্ভব ছিল না। এখন যখন তারা আর কোনো উপায় খুঁজে পায় না, তখন তারা দ্রুত ভাঙা দেওয়ালের ধ্বংসাবশেষ একত্র করে এবং যেখানে তারা সুড়ঙ্গ তৈরি করছিল সেই জায়গাটি খুব যত্ন করে বিভিন্ন জিনিসপত্র রেখে জায়গা আড়াল করে দেয়। এরপর সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায়, যাতে গার্ডদের কোনো সন্দেহ না হয়। কিছুক্ষণ পর একজন গার্ড তাদের সেলের ভেতরে আসে এবং চারদিকে তাকিয়ে পরীক্ষা করে দেখে যে তারা পালানোর পরিকল্পনা করছে কিনা, কিন্তু তার চোখে কোনো অস্বাভাবিক কিছু পড়ে না। তাই সে সেখান থেকে চলে যায়। গার্ড চলে যেতেই তারা রেডিওর শব্দ বাড়িয়ে দেয় এবং আবার খননের কাজে লেগে যায়। অনেক ঘন্টার পরিশ্রমের পর অবশেষে তারা ব্লকের আকৃতির একটি নিখুঁত অংশ কেটে ফেলে এবং সাদা সিমেন্টের সেই ব্লকটি সেখানে বসিয়ে দেয়। এখন খনন থেকে বের হওয়া ধ্বংসাবশেষ তারা একটি ব্যাগে ভরে ফেলে এবং সেই ব্যাগ ওপরের সেলে নিয়ে যায়, যেখানে তারা আগেই সেলের ছাদ ভেঙে একটি গর্ত তৈরি করে রেখেছিল। আর সেই গর্ত ডিম এবং ধ্বংসাবশেষ মিশিয়ে তৈরি একটি ছোট ব্লক দিয়ে লুকিয়ে রেখেছিল। তারা সেই ব্লকটি খুলে ফেলে এবং ওপরের খালি জায়গায় মাটি জমা করতে শুরু করে। ছাদের ওপর মাটি রাখার পর তারা আবার ব্লকটি বসিয়ে দেয় এবং সাদা সিমেন্ট দিয়ে ঢেকে দেয়, আবার ছবিগুলো দিয়ে সেটিকে আড়াল করে দেয়। এভাবেই প্রতিদিন তাদের গিটারওয়ালা সঙ্গী গিটার বেজে সবার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়, সঙ্গে সে পুলিশদের ওপরও নজর রাখে। আর লিওন, রাফায়েল এবং জার্মান নিচের সেলে সুড়ঙ্গ খুঁড়তে থাকে। সুড়ঙ্গ থেকে যে মাটি বের হতো, তারা সেই মাটি আলাদা আলাদা ব্যাগে ভরে বিভিন্নভাবে উপরের সেলের ছাদে জমা করতে থাকে। এভাবেই তারা পুরো দিনের একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে ফেলে এবং বহুদিন ধরে তাদের খননের কাজ অত্যন্ত চতুরতার সঙ্গে চলতে থাকে। কিন্তু একজন বন্দী, যার নাম অস্কার, সে তাদের ওপর সন্দেহ করতে শুরু করে, কারণ সে বহুদিন ধরে তাদের লক্ষ্য করছিল। সে দেখে যে তারা প্রতিদিন একই ধরনের নিয়ম মেনে নিচের সেল থেকে উপরের সেলে যায়। এছাড়াও তারা সব সময় হাতে ব্যাগ অথবা বালতি নিয়ে উপরে যায়। এসব দেখে অস্কারের সন্দেহ হয়ে যায়, কিন্তু সে কাউকে কিছু বলে না, শুধু চুপচাপ তাদের ওপর নজর রাখতে থাকে। এদিকে এই জেলে তাদের 70 দিন কেটে গিয়েছিল, আর লিওন যখন সুড়ঙ্গটি মেপে দেখে, তখন সে বুঝতে পারে যে 70 দিনে তারা মাত্র 5 মিটার সুড়ঙ্গ খুঁড়তে পেরেছে। এটা দেখে লিওন খুবই হতাশ হয়ে যায়, আর সে বুঝতে পারে যে মাত্র 5 জন মানুষ নিয়ে তারা কখনোই এই সুড়ঙ্গ শেষ করতে পারবে না। তাই সে তার সঙ্গীদের বলে যে এই সুড়ঙ্গ শেষ করার জন্য আরও লোকের দরকার হবে, আর যদি আমরা 5 জন এই গতিতে মাটি সরাতে থাকি, তাহলে এই সুড়ঙ্গ শেষ করতে আমাদের 5 বছর লেগে যাবে। তাই আমাদের আরও দ্রুত খনন করতে হবে। এদিকে তাদের সঙ্গী জার্মান যখন ব্যাগে
ব্যাগে মাটি ভরে উপরে নিয়ে যাচ্ছিল তখন একজন পুলিশ তাকে থামিয়ে দেয় এবং জার্মানকে জিজ্ঞেস করে যে ব্যাগে কি আছে। তখন জার্মান বলে, বিশেষ কিছু নয়, শুধু আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে। এটা শুনে পুলিশ বলে, ঠিক আছে, তাহলে ব্যাগ খুলে দেখাও। এটা শুনে জার্মান ভয় পেয়ে যায় এবং তার মনে হয় আজ সবাই ধরা পড়বে। কিন্তু যখন জার্মান ব্যাগ খুলে দেখায় তখন সেখানে কিছু জিনিসপত্র রাখা ছিল। আসলে জার্মান আগে থেকেই ব্যাগের নিচে মাটি লুকিয়ে রেখেছিল আর উপরে বিভিন্ন জিনিসপত্র রেখে দিয়েছিল।